বাহ, দারুণ এসছে তো। এই যে উঁচু সিংহ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কিন্নর কৈলাস। এখানে লেখা আছে কৈলাস দর্শন। আর ওই দেখুন, ওই সামনে একটু জুম করে দেখাই আপনাদেরকে, এখান থেকে কৈলাস পর্বত হচ্ছে খুব স্পষ্ট। এই যে ভিক্ষি করা আছে, ভিয়ের মতো আছে, এটাই হচ্ছে কিন্নর কৈলাস। পঞ্চকৈলাস হিমালয়ের 5টি পবিত্র শৃঙ্গ, যার একটি তিব্বতের কৈলাস মানসরোবর, দ্বিতীয়টি উত্তরাখণ্ডের আদি কৈলাস, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম হিমাচল প্রদেশের কিন্নর কৈলাস, শ্রীখান মহাদেব কৈলাস আর মুনিমহেশ কৈলাস। আধ্যাত্মিকতা কিংবা প্রকৃতি সব মিলিয়ে মিশে হিমাচল এক এবং অদ্বিতীয়, যেখানে প্রতি মুহূর্তে রয়েছে বিপদ সংকুল রাস্তা, গভীর গিরিখাতের পথে খরস্রোতা নদী, মাইলের পর মাইল জনমানবহীন রাস্তা, কখনো গরম কখনো ঠান্ডা, চরম হওয়া পণ্য খামখেয়ালি আবহাওয়া, বায়ুর প্রভাবে ক্ষয়ে যাওয়া বিভিন্ন আকৃতির পাহাড়, তাতে রয়েছে শতাব্দী প্রাচীন সব বৌদ্ধবিহার। সব মিলিয়ে জমজমাট এই হিমাচলের স্পিতি ভ্যালি ট্রিপের তৃতীয় দিনের শুরুটা হলো ভারতের শেষ গ্রাম চিৎকুল থেকে নিজের হাতের তৈরি এক কাপ গরম গরম চায়ের সৌজন্যে। আগের দিন অর্থাৎ 7ই জুন রাতে নারকান্দা থেকে সাংলা ভ্যালি হয়ে এই গ্রামে এসে পৌঁছেছিলাম। তখনও বুঝে উঠতে পারিনি এই গ্রাম হয়তো ভারতের সব সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি, যেখানে না আসলে স্পিতি ভ্রমণ অসম্পূর্ণই রয়ে যায়। সব দর্শক বন্ধুকে সুপ্রভাত। আজ 7ই জুন 2025, সময় ঠিক সকাল 8:26। গতকাল রাতে এখানে এসে পৌঁছেছিলাম ভারতবর্ষের শেষ গ্রাম চিৎকুলে, এবং এখানেই রাত কাটানোর পর আজকে সকালে শুরু এই চিৎকুল থেকে। আর ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে যা দেখলাম, সেই দৃশ্য স্বর্গীয় দৃশ্যের থেকে কোনো অংশ কম নয়। জাস্ট মন ভরে গেল। কালকে রাত্রে যখন এখানে পৌঁছেছিলাম, রাতের কালো বিভীষিকায় বুঝতে পারিনি যে এত সুন্দর একটা জায়গা হতে পারে। আর চারিদিকে রোদ উঠেছে, একদিকে সবুজ পাহাড়, একদিকে বরফে ঢাকা পাহাড়, পাশ দিয়ে বয়ে যাচ্ছে নীল রঙের বাস্পা নদী, আর দূরে চিৎকুল গ্রাম। অপূর্ব সুন্দর দৃশ্য, অপূর্ব। ভূস্বর্গের সৌন্দর্য কোথাও যেন হারিয়ে গিয়েছে মানুষের ভিড়ে বা কলকলানিতে। তো এমন একটা জায়গা চাই যেখানে গিয়ে একটু শান্তি খুঁজে পাই প্রকৃতির মধ্যে। কটা দিন প্রকৃতির সাথে একাত্ম হয়ে বাঁচতে চাই, কাটাতে চাই, ছুটি এনজয় করতে চাই, এবং নতুন গল্পের সন্ধান চাই বা ছবি ফটোগ্রাফি করতে চাই। তো এমনই কিন্তু জায়গা হচ্ছে এই হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালির ট্যুর। আইআইটি দিল্লির সেন্টার অফ অ্যাটমসফিয়ারিক সায়েন্সের সাম্প্রতিক গবেষণায় এটা উঠে এসেছে যে ভারতবর্ষের এই চিৎকুলে সব থেকে বেশি পরিষ্কার বাতাস রয়েছে। ভারতবর্ষের যতগুলো জায়গা আছে তার মধ্যে এই চিৎকুলের বাতাস সব থেকে পরিষ্কার এবং দূষণমুক্ত। এই রয়েছে আমাদের ব্রেকফাস্ট, ব্রেড আর সেই সঙ্গে বাটার। আপ क्या खा रहे हैं जी जोगी जी? পরাঠা আর ডাল। আর আমরা খাচ্ছি হচ্ছে ব্রেড বাটার, আর সেই সঙ্গে নিজের হাতে তৈরি গরম গরম এক কাপ চা। হিমাচল প্রদেশের কিন্নর জেলার চিৎকুল সাংলা উপত্যকা থেকে 28 কিলোমিটার দূরে বাস্পা নদীর তীরে বাস্পা উপত্যকার শেষ গ্রাম এবং পুরাতন হিন্দুস্তান তিব্বত বাণিজ্যিক রুটের শেষ জনবসতি, যার অল্টিটিউড সমুদ্রপৃষ্ঠ থেকে 3475 মিটার। পাশ দিয়ে বয়ে চলা বাস্পা নদীর উৎপত্তি ভারত তিব্বত সীমান্তে এক বহুবর্ষজীবী হিমবাহ থেকে। চিৎকুল গ্রামের শেষ প্রান্তেই রয়েছে ভারতীয় সেনাবাহিনীর আইটিবিপির নাগাস্তি পোস্ট। এখন ট্যুরিস্টদেরকে এই পর্যন্তই অ্যালাউ করছে। 10ই জুনের পর আরও 10 কিলোমিটার ভেতরে বা রানীকান্দা পর্যন্ত যেতে দেবে, তবে গ্রাম কিংবা জনবসতির এইটাই শেষ। চিৎকুল থেকে কিছুটা চলে আসার পর আমরা যে ক্যাম্পে ছিলাম, মোটামুটি 500 মিটার আসার পর এই পর্যন্ত কিন্তু হচ্ছে লাস্ট এখন ট্যুরিস্টদেরকে অ্যালাউ করছে। আইটিবিপির 2nd ব্যাটালিয়নের এটা হচ্ছে নাগাস্তি পোস্ট। সামনে রয়েছে সেনাবাহিনীর সমস্ত ক্যাম্প, বাট আমি ওখানকার ভিডিও তো করবো না, সেজন্য আমি কিন্তু আমার ক্যামেরার মুখটা এইদিকে করে নিয়েছি। জনবসতি বা আমি যে গ্রামের কথা বলি, এটাই কিন্তু লাস্ট। এরপরে কিন্তু কোনো জনবসতি বা গ্রাম কোনো কিছু নেই। যা কিছু রয়েছে সেটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন পোস্ট এবং হচ্ছে ক্যাম্প। এবং আগে 40 কিলোমিটার পর কিন্তু রয়েছে ভারত এবং চীনের বা চীন অধিকৃত তিব্বতের হচ্ছে সীমারেখা। আবারও ফিরে চলার পালা গন্তব্যে। এদিকে একটা ভুল করেছি, সেটা হচ্ছে যে কালকে রাত্রে না আমি সানডে সাসপেন্স শুনছিলাম হেডফোন লাগিয়ে কানে, দিয়ে ঘুমিয়ে গেছি। ছোট্ট বার্ড দুটো বিছানার মধ্যেই পড়ে গিয়েছে। বিট্টুকে ফোন করেছিল যে এরকম দাদা রেখে গিয়েছে। তো ক্যাম্প থেকে খুব বেশি দূরে নেই, কাছেই আছি, তো ওরা আর কি দিয়ে দিচ্ছে। থ্যাংক গড। অনেক দামি জিনিস হারিয়ে গেলে যেত। হিমাচলের লোকজন এমনিতেও ভালো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, আর জায়গা তো নিঃসন্দেহে সুন্দর। গতকাল এই পথ ধরেই গিয়েছিলাম, তখন সন্ধ্যা হয়ে গেছিলো। এখন একটু গ্রামটা ঘুরে দেখি, ভারতবর্ষের শেষ গ্রাম বলে কথা। বাস্পা উপত্যকার ছোট্ট এই গ্রাম চিৎকুল, যা শীতকালে বরফের নিচে থাকে, পায়ে হেঁটে ঘুরে নেওয়ার মধ্যেই পরিচিত হওয়া যায়
গ্রাম্য মানুষ এবং তাদের দৈনন্দিন জীবন জীবিকার সঙ্গে। চিৎকুল যে গ্রামটা রয়েছে তার বাড়িঘরগুলো দেখুন। এখানে বেশিরভাগ বাড়ি কিন্তু কাঠের, কাঠ কংক্রিটের সংমিশ্রণ। কোনো কোনো বাড়ি আবার পুরোপুরি কংক্রিটেরও রয়েছে। শীতকালে কিন্তু এখানে ভয়ঙ্কর তুষারপাত হয়, ভয়ঙ্কর। এখানে তার মাটির তল থেকে জল বের করা সম্ভব নয়, তো ওই যে পাহাড়ের ওপর থেকে যে জল আসে না, সেই জলকেরা এরকম পাইপের মাধ্যমে বিভিন্ন বাড়িতে আর কি চলে যায়। ওই দেখুন, ওই ওপরে জল উঠছে ট্যাঙ্কিতে, ওখান থেকে আবার সব জায়গায় সরবরাহ করা হয়। পাহাড়ের ওপর থেকে নদীর জল বয়ে আসছে, আর এখানে বিভিন্ন রকম পাইপ দিয়ে সেই জল সংগ্রহের কাজ চলছে। পিতলের হাঁড়িতে জল সংগ্রহ চলছে। এখানে একটা পোস্ট অফিস রয়েছে চিৎকুল, যার পিনকোড হচ্ছে 172-106। এই গ্রামেই রয়েছে হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতি এবং স্থাপত্যের সংমিশ্রণে তৈরি প্রায় 500 বছরের পুরনো মাথি দেবীর মন্দির। সবার আগে যেটা চোখে পড়বে এখানকার কারুকার্য। এখানে হিন্দু আর তিব্বতী দুরকম যে স্থাপত্য শৈলী, তার কিন্তু এটা সংমিশ্রণ। মন্দির এখন বন্ধ রয়েছে, পারমিশন ছাড়া ভেতরে যাওয়া নিষেধ। এখানে হয়তো সভা টভা কিছু বসে বা ঠাকুরের আচার অনুষ্ঠানে কিছু কাজকর্ম করা হয়। চারিদিকটা ঘেরা রয়েছে কাঠ দিয়ে। কোনো কোনো বাড়ির দেওয়ালে এরকম সব ছবি আঁকা রয়েছে। মা বাচ্চাকে নিয়ে যাচ্ছে, একটা ছবি রয়েছে। আমি তো ভাবলাম যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পরে বললো না, ধর্মশালা। গ্রামের প্রাচীন মন্দিরই নয়, এখানে একটা ক্যাফেও রয়েছে, যেটাকে বলা হয় ভারতবর্ষের লাস্ট ক্যাফে। ওই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। পাশ দিয়ে বয়ে চলেছে বাবসা নদী, এবং এই ধাবাতেই আর কি সবাই করছে খাওয়া দাওয়া। খুব ছোট্ট একটা গ্রাম চিৎকুল। তো যদি আপনারা সাংলাতে আসেন, তাহলে কিন্তু সাংলা থেকে একবেলায় এই চিৎকুলের ট্রিপ করে আবার সাংলায় ফিরে যেতে পারবেন। নেহেসারি নয় যে আপনাকে চিৎকুলে থাকতে হবে, আপনি থাকতেও পারেন, নাও থাকতে পারেন। বাট এই গ্রামের সৌন্দর্য এখন গরমকালে একরকম, আবার কিন্তু শীতকালে যখন হিমাচল পুরো বরফে ঢেকে থাকবে এসব সাইড, তখন একরকম। তো হবে কোনো দিন উইন্টার স্পিতি, আপাতত জুন স্পিতি হোক। চিৎকুল ঘুরে আমরা রওনা দিলাম সাংলার উদ্দেশ্যে। 28 কিলোমিটার এই রাস্তা অফরোড হলেও রাস্তার দুই দিকের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। বারবার ইচ্ছা করবে গাড়ি থেকে নেমে গিয়ে ফটোশ্যুট করতে। এই গাছটাকে বলা হয় ভোজপত্তর। ভোজপত্তর কেন বলা হয়? অনেক বছর আগে, যখন খাতা কলম পেন এসব আবিষ্কার হয়নি, বা স্লেট পেন্সিল এগুলো আবিষ্কার হয়নি, তখন এর ওপরে গ্রন্থ লেখা হতো। তো এই গাছের যে ছাল, এই ছাল নাকি রাখা খুব ভালো বাড়িতে। তো এই ছালও আমরা নিয়ে নিয়েছি। আর এখান থেকে সাংলা হচ্ছে এখনও 18 কিলোমিটার। চিৎকুল থেকে সাংলা যাওয়ার পথে এই চারিদিকে শুধু আপেলের বাগান। সব গাছে ছোটো ছোটো আপেল ধরে রয়েছে। আপেল গাছ রয়েছে, বাদাম গাছ রয়েছে, আরও নানা রকম গাছ রয়েছে। মানে ন্যাচারাল রিসোর্সে ভর্তি জায়গা পুরো। সাংলা আর চিৎকুলের মাঝে এই হচ্ছে রাকসাম ভিলেজ। এটা চিৎকুল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, হিমাচল প্রদেশের খুব সুন্দর একটা মনোরম গ্রাম। এই পথ ধরে যেতে যেতে আমাদের ড্রাইভার সাহেব যোগীজি বলছেন যে এখানে একটা পাহাড় আছে, যে পাহাড়টা আমি বারবার দেখি, যখনই আমি আসি গাড়ি থামিয়ে পাহাড়টা দেখি। তো ভাবলাম যে শুধু আমি কেন, আপনাদেরকেও দেখাই কীরকম এই পাহাড়টা। এই জায়গায় এসে বলি ফটো তুলবো বা ছোটো ছোটো ভিডিও করব, কত ছবি তুলবো আর কত ভিডিও করবো বলুন তো। একটা সময় তো আমার ক্যামেরা বা আমার মোবাইল ফোনের যে মেমোরি, সেটা শেষ হয়ে যাবে। কিন্তু যে মেমোরি আমি এখান থেকে নিয়ে যাচ্ছি না, আমার হৃদয়ে বা আমার ব্রেনে, এটা কোনো শেষ হবে না, এটা অফুরন্ত। বেলা 12:15 আমরা পৌঁছে গেছি সাংলাতে। ওই হচ্ছে সাংলার প্রবেশদ্বার। গতকাল এই পথে গেছিলাম। এই যে সামনে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা পার করেই কিন্তু সাংলা শুরু হয়। আর ডান দিকে যে রাস্তাটা গিয়েছে, এটা গেছে কামরু ফোর্টের দিকে। আর এই যে সামনে, এটা হচ্ছে সাংলার বাস স্ট্যান্ড। সাংলা থেকে এবার আমাদের গন্তব্য হচ্ছে কামরু ফোর্ট। সাংলা থেকে ট্যুরিস্ট ভেহিকেলগুলো না এই পর্যন্তই আসবে, এখানে নামিয়ে দেবে। এরপর থেকে পায়ে হেঁটে উপরে উঠতে হবে, মানে ফোর্টে পৌঁছাতে হবে। ফোর্টটা হচ্ছে পাহাড়ের মাথায়, দেখাচ্ছি আমি। অনেক সময় কিন্তু ট্যুরিস্ট ভেহিকেল এখানে অ্যালাউ করে, অনেক সময় অ্যালাউ করে না। তো সেক্ষেত্রে কিন্তু ওই সাংলার যে ব্রিজটা দেখালাম, ওখান থেকে ওই লোকাল গাড়ি পাওয়া যায়। ওই 200-300 টাকা করে নেয় গাড়ি। সেই গাড়ি আপনাদেরকে এখানে নিয়ে আসবে, আবার ওখানে গিয়ে ড্রপ করে দেবে। এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। এখন যেমন আমাদের গাড়িকে আসতে দিল। আর টেম্পো ট্রাভেলার কিন্তু এই রাস্তায় বোধহয় অ্যালাউ নয়। আর টেম্পো ট্রাভেলার করে যারা আসছেন, তাদের কিন্তু টেম্পো ট্রাভেলার ওইখানে স্ট্যান্ডে রেখে লোকাল গাড়ি নিয়ে আসতে হবে। আর ওই হচ্ছে ফোর্ট পাহাড়ের মাথায়। ওই নিচ থেকে পায়ে হেঁটে এই পর্যন্ত এলাম। এখান থেকে এবার এইরকম সিঁড়ি, এই সিঁড়ি ধরে ওপরে উঠতে হবে। এইসব জায়গাগুলো একটু হাই অল্টিটিউড জায়গা, গাছ প্রচুর রয়েছে, তাও কখনো কখনো হয়তো অক্সিজেনের কমই ফিল হতে পারে। তো সঙ্গে অক্সিজেন ক্যান ক্যারি করতেই পারেন। বাট উঁচু জায়গায় বয়স্ক মানুষ বা
শারীরিক সমস্যা থাকলে না ওঠাই ভালো। হিমাচলের যতগুলো মন্দির দেখলাম, প্রত্যেকটা মন্দিরের গেট বলুন বা মন্দির বলুন, সব কাঠের কাজ করা, অদ্ভুত সুন্দর। এই মন্দিরটাও সেই একই রকম হিন্দু এবং বৌদ্ধ স্থাপত্যের যে সংমিশ্রণ তাতেই তৈরি। কাঠের মন্দির, লেখা আছে বদ্রী বিশালজি মন্দির কামরু। কামরু ফোর্টের এই শতাব্দী প্রাচীন বদ্রীনাথের মন্দির নির্মিত হয়েছিল 15 সেঞ্চুরিতে। প্রত্যেক 3 বছর অন্তর এক বিশেষ শোভাযাত্রার আয়োজনের সঙ্গে বদ্রীনাথকে নিয়ে যাওয়া হয় উত্তরাখণ্ডের গঙ্গোত্রীতে। আমরা জিজ্ঞেস করছিলাম কামরু ফোর্ট কোথায়, তো এখানে একজন বয়স্ক মানুষ বসে আছেন। আপকা ঘর এই পে হ্যায়? ইনি বলছেন যে এই দিকে রাস্তা রয়েছে, পুরো পাহাড়ি গ্রাম, এটাও দোকানপাট বাড়িঘর রয়েছে, তার মধ্যে দিয়েই ছোট ছোট রাস্তা, এদিকেও একটা গেট রয়েছে। আর এবার কিন্তু পুরোপুরি সব সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে বেয়ে যেতে হবে। কোথাও কোথাও বাড়িঘর তৈরি কাজ চলছে, যারা ট্যুরিস্ট ওপরে গেছিলো তারা এখন ফিরে আসছে। জিজ্ঞেস করলাম যারা নেমে আসছিল, বললো থোড়া সাই হ্যায়। আমার শ্বাস প্রশ্বাসের আওয়াজ কি শোনা যাচ্ছে? ক্যামেরা কি ক্যাপচার করতে পারছে? পাহাড়ে আসলে ঘুরলে কয়েকদিন শরীর এমনি ফিট হয়ে যাবে। এই হচ্ছে এই মন্দিরে প্রবেশ করার জন্য বা এই ফোর্টে প্রবেশ করার জন্য কিন্তু টুপি হচ্ছে বাধ্যতামূলক, লেখাই আছে ওখানে। আর সেই সঙ্গে হচ্ছে এই কোমর বন্ধ বা বেল্ট, চামড়ার কিন্তু কোনো জিনিস ভেতরে অ্যালাউ হবে না, পার্টস কিংবা বেল্ট। আর আমি এখানে কোনো লকার দেখতে পাচ্ছি না যেখানে আপনি এগুলো রেখে আসবেন। তবে একটা কথা বললো, যতক্ষণ না ভেতরে ঘুরে এখানে এসে পৌঁছাবেন ততক্ষণ কিন্তু এই কোমর বন্ধ আর টুপি আপনারা খুলবেন না। আমরা আমাদের জুতো, পার্স, বেল্ট সব ওখানেই রেখে দিলাম। আর বাইরে একজনকে জিজ্ঞেস করছিলাম, তারা বলছিল গ্রামের মানুষ যে প্রথম দরজাটা খুলবেন, কিন্তু দ্বিতীয় দরজা আপনারা খুলবেন না, আপনাদেরকে নিতে আসবে। তো জানি না এখানে ক্যামেরা বা কিছু আছে কি না। ওরা কিন্তু এই দরজাটা খুলে এসে আমাদের সাথে কথোপকথন করছিল। এই হচ্ছে দরজা ভেতরে যাওয়ার। ভিতরে যাও না? হ্যাঁ খোলো, ইসকো খোলো। বাপরে, ভেতরে তো দারুণ। ভেতরে ঢোকার পর দরজা বন্ধ করে দিতে হলো। আর এই দরজাতে এই ছিটকিনিগুলো দেখুন, বিশাল বড়। और ये टोपी आप रखते हैं, कोई भी आता है सबको आप देते हैं? मतलब ये लाने की जरूरत है, आप ही दे देंगे? এই যে ফোর্টের ভেতরে আমরা প্রবেশ করলাম, এখানে প্রচুর গোলাপ ফুল ফুটে রয়েছে, গোলাপি রঙের গোলাপ ফুল। এটা হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির, যেটা গুয়াহাটিতে আছে, সেটা কিন্তু হিমাচলেও আছে। এটাও সেই কাঠের তৈরি মন্দির। এখানে কাজ চলছে ফোর্টের ভেতরে, ওখানে সব বসার জায়গা রয়েছে, দূরে পাহাড়, সাংলা ভ্যালি, মা কামাখ্যার মূর্তি। আগের দিন যখন ভীমাকালী গেছিলাম, সেখানে যখন মা কালীর মূর্তি দেখেছিলাম এইরকমই, রূপো বা চাঁদির তৈরি। जब राज चलता था, बुश और जो बुश फिर रियासत का हाँ, जो राज चलता है ना, तो यहाँ से ही चलता है, यहाँ से राजभिषेक होता है। यहाँ से राज्याभिषेक होता है। 122 राजाओं का राजभिषेक हो रहा है यहाँ। अच्छा, 122। কামরু ফোর্ট সম্পর্কে যেটুকু শুনলাম, হিমাচল প্রদেশের সাংলা উপত্যকায় সমুদ্রপৃষ্ঠ থেকে 2900 মিটার উচ্চতায় অবস্থিত কামরু ছোট্ট একটি গ্রাম। অনেক বছর আগে এই কামরু ছিল ভূশহর শাসকদের রাজধানী। সুরক্ষা এবং নিরাপত্তার কথা ভেবেই পাহাড়ের ওপরে এই কামরু ফোর্টে নির্মাণ করা হয়। কামরু দুর্গটি একটি 7 তল বিশিষ্ট ভবন, নিচের 2টি তল পাথর এবং ওপরের 5টি তল সম্পূর্ণ কাঠ দিয়ে নির্মিত। অনেক বছর আগে আসাম থেকে নিয়ে আসা দেবী কামাখ্যার মূর্তি এই ফোর্টের ভেতরে মন্দিরে স্থাপনা করা হয়। মূল দুর্গে পুরোহিত ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। বলা হয় হিন্দু ধর্মের 33 কোটি দেবদেবীর মূর্তি এখানেই রয়েছে। এছাড়াও রয়েছে রাজা কিংবা মহারাজাদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র। মহাভারতের যুগে পাণ্ডবদের সঙ্গেও হয়তো এই জায়গার কোনো সম্পর্ক রয়েছে। কামরু ফোর্ট দেখা আমাদের শেষ, গল্প আপনাদের শোনালাম, সেই সাথে দেখালাম পাখির চোখে কীরকম লাগে এই জায়গাটা, এই গ্রামটা। এবার যাবো হচ্ছে আমরা কারচামের দিকে, অর্থাৎ সাংলা ভ্যালি পেরিয়ে আবার যাবো হচ্ছে কারচাম। আর সময় ঘড়ির কথা যদি বলি তাহলে এখন টাইম হচ্ছে বেলা 1:13। সাংলা থেকে আবারও পথ চলা শুরু হলো কারচামের দিকে। কারচাম হচ্ছে জংশন পয়েন্ট, যেখান থেকে একটা রাস্তা চলে আসছে এই সাংলা হয়ে চিতকুলের দিকে, আরেকটা রাস্তা চলে যাচ্ছে কলপার দিকে। আর সাংলা থেকে কারচাম যাওয়ার এই রাস্তা সেই লেভেলের খতরনাক, যেখানে পদে পদে রয়েছে মনে শিহরণ জাগানো পথের বাঁক। রাস্তা খতরনাক তো একরকম জিনিস, আর সেই সঙ্গে ধুলো কি
বিভৎস ধুলো। আর এখানে যে পাহাড়গুলো রয়েছে না, এটা মানে পুরোটাই ল্যান্ডস্লাইড জোন। রাস্তা তো খারাপ, আর মাঝে মধ্যে না ওপর থেকে ছোটো ছোটো সব পাথর নেমে চলে আসছে। 24x7 মনে হয় এখানে ছোটো ছোটো ল্যান্ডস্লাইড হতেই থাকে। পাশাপাশি দুটো গাড়ি পাস করার জায়গা নেই, আর একদিকে গভীর খাদ। ভাবুন কাল রাত্রে আমরা এই জায়গা দিয়ে পার করেছি। তো এই জায়গাটা না হিমাচল প্রদেশের যে সব থেকে কী বলবো টাফেস্ট যে রোড, বা গায়ে শীর্ষানি ধরে দেয়, মনের মধ্যে টেনশন ধরে দেয়, সেই যে রোড তার মধ্যে এটা একটা। পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী, আর আমার পেছনেই হচ্ছে কয়েকশো ফুট তো হবেই গভীর খাদ। আর এই রাস্তাটা যেভাবে গিয়েছে এটা তো ক্যামেরা দেখানো সম্ভব নয়, অতটা মানে ভালো বোঝা যাবে না। তো ড্রোন উড়াচ্ছিলাম, এই ড্রোনকে নামাতে গিয়ে আমার ঘাম বেরিয়ে গেছে। কি হাওয়া, বাপরে বাপ! ড্রোনের প্রপেলার অটোমেটিক ঘুরে যাচ্ছে, আর ড্রোনের ডিরেকশন মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক। তারপরে রাস্তা যেখানে সেখানে ল্যান্ড করানো যাবে না, রাস্তা দিয়ে গাড়ি চলছে, আর ঢালু জায়গায় গাড়ি দাঁড়াবেও না। তো কোনো রকমে আর কি ড্রোনকে ল্যান্ড করালাম, আর তারপর যে ফুটেজ পেলাম সেটা এবার আপনাদের 6 থেকে 60 ইঞ্চি স্ক্রিনে। पने को काट ले उस्ताद, ऊपर का काट। পাহাড়ি পথ শেষ করে আমরা প্রায় পৌঁছে গেছি করছম, যেখানে বাসপা নদী আর আমাদের রাস্তা পাশাপাশি, মানে রিভার বেড আর রোড একদম পাশাপাশি চলছে। সামনে একটা ব্রিজ রয়েছে, ব্রিজটা আমাদের পার করতে হবে, আর ব্রিজটা পার করেই রয়েছে হচ্ছে করছম ড্যাম। করছম ড্যাম হচ্ছে হিমাচল প্রদেশের একটা ড্যাম। এদিক থেকে বাসপা নদী আর ওদিক থেকে আছে শতদ্রু নদী। শতদ্রু আর বাসপা দুটো নদী এখানে এসে মিশছে, তার উপরে ড্যাম বানিয়ে দিয়েছে। এখানে যে কনফ্লুয়েন্সটা আপনাদেরকে দেখাবো তার উপায় নেই, কারণ চারিদিকে এরকম ফেন্সিং করা রয়েছে, আর জায়গাটাও প্রোটেক্টেড জায়গা। সাংলা কিংবা কল্পা যেতে গেলে এই পর্যন্ত কিন্তু আসতেই হবে। গতকাল এখান দিয়ে গিয়েছিলাম, আজ আবার এই পর্যন্ত ব্যাকে এলাম, এরপরে রাস্তা পরিবর্তন হবে। আর এই যে ব্রিজটা আমরা পার করব, এই ব্রিজটার নিচ দিয়ে যে নদীটা গিয়েছে সেটা হচ্ছে শতদ্রু নদী। এটা যাচ্ছে সারাহানের দিকে, নারকান্ডার দিকে। নারকান্ডা হচ্ছে 144, সিমলা হচ্ছে 208, আর আমরা যাব হচ্ছে এই দিকে। এতক্ষণ আমাদের চলার পথে আমাদের সঙ্গে সঙ্গে আসছিল হচ্ছে বাসপা নদী। এবার যেদিকে আমরা যাচ্ছি, এবার আমাদের সঙ্গে চলবে হচ্ছে শতদ্রু নদী। বেলা 3:13। আমরা লাঞ্চ করার জন্য এই রাস্তার ধারেই একটা ধাবাতে এসেছি। অনেকক্ষণ আগে এসেছি, ওখানে মোটামুটি 20 মিনিট হয়ে গেল আমরা খাবারের অর্ডার দিয়ে বসে আছি। তো আমাদের একটা খাবার এসছে, এখানকার থালি। আমাদের যোগীজি থালি নিয়েছে, তার সঙ্গে রয়েছে সরু চালের ভাত, এদিকে রয়েছে একটা আলু ফুলকপির সবজি, কারি, রাজমা और ये মিক্স ভেজ, ये दाल है, ডাল, ये चटनी। চাটনি। সেই সাথে আমাদের হিমাচলের ঘিয়ের কোটো আমাদের সাথে এসছে। আমাদের যোগীজি এখন সব জায়গায় ঘি মেশাচ্ছে, এই যে ডাল, সবজি, রুটি সব জায়গায় ঘি মেশাচ্ছে। করছম পেরিয়ে আসার পর এই ধাবার রাস্তার ধারে যাত্রী, মানে যারা ট্যুরিস্ট, সে বাইকারই হোক কিংবা 4 হুইলারওয়ালাই হোক, সবারই প্রচুর ভিড়। ঠান্ডার জায়গায় এসে ক্রিম ট্রিম তো সব নিয়ে এসেছি, নিয়ে আসিনি শুধু হচ্ছে ওই লিপ বাম। তো ঠোঁট ফোট তো ফেটে পুরো লাল হয়ে গেছে,
টকটকে লাল ঠোঁট হয়ে গেছে, এসব দেখে বাড়িতে সন্দেহ করে। আর সেই জন্য এখান থেকে একটা 10 টাকা দিয়ে আর কি ভেসলিন নিয়ে নিলাম। তো বিট্টু নিয়েছে হচ্ছে এখানে এগ ম্যাগি, আর আমি নিয়েছি হচ্ছে দেখুন একটাই আলু ছিল, বললাম একটা আলু দিলেই হবে, তো আলুটাকে কুচি কুচি করে লবণ আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে দিয়েছে, আর সেই সাথে নিয়েছি গরম গরম ভাত আর ঘি। তো আমরা সবাই আর কি মিলেমিশিয়ে খাচ্ছি। এমন খাবার বোধহয় এই ধাবাতে এসে কেউ খায় না, কৌশিক পালি খায়। সেদ্ধ ভাতের সাথে একটা অমলেটও দিল, অমলেট বললে ব্যবস্থা করে দেয় এরা। মূল্য হচ্ছে 40 টাকা, আর ভাত আর ঔষধ হচ্ছে 100 টাকা, 140 টাকা খাওয়া। খাওয়া দাওয়ার পর্ব শেষ, আবারও আমাদের পথ চলা শুরু। আমার বাঁ পাশ দিয়ে বয়ে যাচ্ছে সতলুজ বা শত্রুদ্র নদী। ওই পাহাড়ের ওই ওপর দিয়েও একটা রাস্তা রয়েছে, ওই খাড়াই পথ। এদিকে বিভিন্ন জায়গায় রাস্তার কাজ চলছে, কোথাও রাস্তা চওড়া করার কাজ চলছে, কোথাও রাস্তা বাঁধার কাজ চলছে। এই যে বোর্ডটা রয়েছে এখানে লেখা আছে কৈলাস দর্শন, কিন্তু কেন কৈলাস দর্শন ওই দেখুন ওই সামনে, একটু জুম করে দেখাই আপনাদেরকে। এখান থেকে কৈলাস পর্বত হচ্ছে খুব স্পষ্ট। এই যে ভিক্ট্রি করা আছে, ভিয়ের মতো আছে, এটাই হচ্ছে কিন্নর কৈলাস। এই যে কিন্নর কৈলাসের যে পাহাড়টা দেখালাম, এর ট্রেকিং কিন্তু এখান থেকেও শুরু হয়। কোনো কোনো জায়গায় এরকম সিঁড়ি রয়েছে। 18 किलोमीटर का ट्रैक, 18 কিলোমিটারের ট্রেক, সব থেকে টাফেস্ট ট্রেক কিন্নর কৈলাস। আর হচ্ছে শ্রীখণ্ড মহাদেব, বিশাল টাফ। এই হচ্ছে शोंगटोंग ब्रिज। সংটং ব্রিজ। हाँ, এটা হচ্ছে হিমাচল প্রদেশের রেকংপিও, কল্পা যাওয়ার পথেই পড়ে। বেশ সুন্দর জায়গা, দোকানপাট রয়েছে, ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। আর এখান থেকে কল্পা হচ্ছে আর 7 থেকে 8 কিলোমিটার। বিকাল 4:53, 5টা বাজতে চললো। হিমাচল প্রদেশের কিন্নর জেলার যে রেকংপিও শহর পার করে এলাম, তারই ওপরে ছোট্ট একটা জায়গা, এটা হচ্ছে কল্পা। এখানেই আজ আমাদের রাত্রিবাস। এই হচ্ছে কল্পার হোটেল, রাস্তার পাশেই হোটেল। প্রথমে প্ল্যান করেছিলাম কল্পার যে সমস্ত সাইট সিনগুলো আছে, যেমন হচ্ছে রোগী ভিলেজ, চিনি ভিলেজ আর হচ্ছে সুইসাইড পয়েন্ট, এগুলো আমরা দেখে আসবো, কিন্তু ওই রাস্তায় প্রচণ্ড জ্যাম। তো আমাদের যোগীজি বললেন যে আপনারা হোটেলে চলুন, হোটেলে গিয়ে ব্যাগপত্র রাখুন, একটু ফ্রেশ হয়ে আমরা 8 ঘন্টা পরে বেরোবো। এবং যেহেতু হিমাচল প্রদেশে সন্ধ্যা দেরিতে নামে, তো বেলা থাকতে থাকতে আমরা 3টে জায়গা কভার করে আজকে ফিরে আসতে পারবো, এবং রাত্রিবাস তো এখানেই হবে। কিন্নর লিটারেচার ফেস্টিভ্যাল, এই লিটারেচারের কথা মনে পড়লো। এই কল্পা হিমাচল প্রদেশের এমন একটা জায়গা যেখানে 84% মানুষ হচ্ছে স্বাক্ষর। হিমাচল প্রদেশের পাহাড়গুলো না কাশ্মীরের পাহাড়ের থেকে বেশি বড়। কাশ্মীর, সিকিম বা আমাদের উত্তরবঙ্গের পাহাড়ের থেকে অনেক অনেক বড় আর উঁচু, প্রায় আকাশ ছুঁয়ে ফেলেছে। ট্রাভেল ব্লগ বানাতে গিয়ে কত রাত কত রকম হোটেলে যে কাটালাম, একদিন ডায়েরিতে লিখতে হয় বসে বসে। 2টো খাটকে জড়ো করে এরকম চওড়া বেড বানানো হয়েছে। রুমটা খুব সুন্দর। এখন অবধি হিমাচল প্রদেশে এসে এটা আমাদের 3 নম্বর স্টে কল্পাতে। ক্যামেরা মুভ করে রুমের ভিডিও ক্যাপচার করছি, এমন সময় হোটেলের এক স্টাফ ডেকে বলল, ওই দেখুন কিন্নর কৈলাস। একটু অবাক হলাম, কিন্নর কৈলাস তো অনেক দূরে, ট্রেক করে যেতে হয়, এখান থেকে কিভাবে দেখা সম্ভব? তখন হোটেলের ওই স্টাফ আমার হাত থেকে ফোনটা নিয়ে জুম করে যা দেখালো, তাতে গল্পের টাইটেল এটাই দাঁড়ায়, কল্পা থেকে দর্শন করলাম পঞ্চকৈলাসের একটি কিন্নর কৈলাস। আর এই প্রাপ্তি সম্পূর্ণই অপ্রত্যাশিত। ফোনটা তো ফাটাফাটি আমার। এই যে উঁচু সিংহ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কিন্নর কৈলাস। এমনি খালি চোখে দেখা মুশকিল, বাট জুম করলে ক্যামেরায় বা ফোনে চলে আসবে। তো ভালোই হলো, হোটেল থেকে কিন্নর কৈলাস দেখতে পাচ্ছি। যখন এসেছিলাম 5টা বেজে গিয়েছিলো বোধ হয়, 5:16 কি 5:17, তখন না খুব গরম লাগছিল। এখন এই যে 6টা বেজে গেল না, আমার 6টা বাজতে চললো, একটা অদ্ভুত হাওয়া দিচ্ছে আর ঠান্ডা লাগতে শুরু করেছে। মানে এখন আর টি-শার্ট পরে কাজ হবে না, এখন আমাদেরকে আর কি শীতের পোশাক পরতে হয় পুরো দস্তুর। সেই সাথে 1 কাপ চা বানিয়ে নিয়েছি এই অবসরে। চাটা খেয়ে একটু শরীরটা গরম করে নিই, বিকালবেলা চা খাওয়ার তো অভ্যেস। তারপর যাই ঘুরে আসি 3টে জায়গা, যে 3টে জায়গা কথা আপনাদের বলেছিলাম, দেখে আসি। আমরা সুইসাইড পয়েন্ট পার করে এলাম, এটাও কিন্তু কল্পার একটা সাইট সিনের মধ্যে পড়ে। দেখুন জায়গাটা কি সাংঘাতিক। আমরা এখন যাচ্ছি রোগী ভিলেজ দেখতে। সুইসাইড পয়েন্টটা আমরা আসার পথে দেখবো, এখন দেখে আসি হচ্ছে রোগী ভিলেজ। এমনিতে সন্ধে হয়ে আসছে। কল্পাতে প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও দেখার মতো আরও 3টে স্পট রয়েছে, রোগী ভিলেজ, সুইসাইড পয়েন্ট আর ওল্ড কল্পা বা চিনি ভিলেজ। হাতে কিছুটা সময় থাকলে এক বেলার মধ্যেই এগুলো কভার করে নেওয়া সম্ভব। আর রাত্রিবাস করার ক্ষেত্রে রেকংপিও কিংবা কল্পা, দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নেওয়া যেতে পারে। সময় বিকাল 6:27, আমরা পৌঁছে গেছি হিমাচল প্রদেশের কিন্নর জেলার কল্পার রোগী ভিলেজে বা রোগী গ্রামে। এখানে রয়েছে রোগী মাতা মন্দির, এই গ্রামের একটা মন্দির। এটা একটা দেখার মতো জায়গা। এই হিমাচল প্রদেশে বেড়াতে এসে, বিশেষ করে স্পিতি ভ্যালিতে না, বিশেষ কিছু জায়গা মানে পপুলার জায়গা ছাড়া
বাকি সব কিছু কিন্তু নেচার। যেমন আমরা দার্জিলিংয়ে যাই, ওখানে গিয়ে কি বলি আমরা 5 পয়েন্ট দেখবো, 7 পয়েন্ট দেখবো। হিমাচল প্রদেশে কিন্তু চারিদিকে প্রকৃতি আর সৌন্দর্য, কোনো পয়েন্টকে বা কোনো স্পেসিফিক জায়গাকে টার্গেট না করে এসে আমার মনে হয় যে এই যে আপনি স্পিতি সার্কিটটা ঘুরছেন না, প্রত্যেকটা জায়গা দেখছেন, এক একটা গ্রাম, এক একটা অঞ্চল, এক এক জায়গার মানুষ, খাওয়া দাওয়া সব কিছুর সঙ্গে, জীবন বৈচিত্র্য সব কিছুর সঙ্গে পরিচিত হচ্ছেন না, এটাই অনেক কিছু। তো যদি কোনো জায়গা আপনাদের মনে হয় যে আমরা এটা স্কিপ করে দেবো, আমাদের কাছে দিন কম আছে, কারণ অনেকের চাকরি বাকরির সূত্রে বা ব্যবসা সূত্রে ছুটি কম থাকে, তো সেক্ষেত্রে আপনারা স্কিপ মারতেই পারেন। যদি মনে করেন যে কল্প আমাদের দেখার কিছু নেই, কল্প আমরা সব দেখে নিয়েছি, মানে দেখার মতো আমাদের সেরকম মানে ভালো লাগেনি, স্কিপ করে বেরিয়ে যান, একটা দিনও বেঁচে যাবে। কৈলাস মানস সরোবর যাত্রার জন্য ফিজিক্যাল ফিটনেসের প্রচুর দরকার ছিল। এবার ওখানে তো প্রচুর হাঁটতে হয়, শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হয়। তো এখানে এসে মোটামুটি একটা ট্রায়াল হয়ে গেল, মানে 20% ফিটনেস পরীক্ষায় পাস করলাম, এখনও বাকি আছে 80%। হিমাচল প্রদেশে এই কাঠের কাজের মন্দির আপনারা প্রথম দেখতে পাবেন যখন আপনারা মানালিতে আসবেন এবং হিড়িম্বা দেবীর মন্দির দর্শন করবেন। ওইখান থেকেই শুরু হবে কাঠের কাজের মানে মন্দিরের দর্শনের সূত্রপাত বা নমুনা। বাহ, চলুন এবার মন্দিরে প্রবেশ করি। সিঁড়ি তো সাংঘাতিক, খুব সাবধানে নামতে হবে, একটা ফসকালেই গেল। অবশেষে পৌঁছে গিয়েছি, আর যেমনটা আশা করেছিলাম মন্দির বন্ধ। এই হিমাচল প্রদেশে এসে বেশিরভাগ মন্দির বন্ধ পেয়েছি, কখন খুলে কে জানে। মন্দিরের দেওয়ালে কাঠের কাজ, আবারও মন্দিরের সামনে এরকম একটা নাট মন্দির, একই রকম কাঠের কারুকার্য, ওই রকম সব ড্রাগনের মূর্তি, একদম সব জায়গায় তিব্বতের ছোঁয়া, একই রকম কাঠের কাজ। আর এই যে কাঠের এইগুলো রয়েছে না, হাওয়া দিচ্ছে তো, এগুলো এমনভাবে লাগানো হয়েছে কর 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 আওয়াজ হচ্ছে। এইখানে আরও একটা ছোট্ট মন্দির রয়েছে, এটাও তালা মারা। আর এইখানে একটা শিবলিঙ্গ রয়েছে। এখানে সবাই কিছু একটা ফল দিয়েছে, কী ফল আমি বুঝতে পারছি না, আপনারা জানলে বলবেন। যাদের পায়ে সমস্যা থাকবে বা একটু বয়স্ক যারা না, তাদেরকে একটু ধরে ধরে উঠতে হবে। দেখুন সিঁড়ি কি এই শটান উপরে উঠে গেছে, হাতির মতো শরীর নিয়ে কি আর সিঁড়িতে ওঠানামা করা যায়? এই রোগী ভিলেজ হচ্ছে কল্পার শেষ গ্রাম, এদিক থেকে এরপরে কিন্তু কিছু আর নেই। রোগীগ্রাম দেখে আসার পর এবারে যে জায়গাতে দাঁড়ালাম এটা কল্পার সুইসাইড পয়েন্ট। বিভিন্ন হিল স্টেশনে এই সুইসাইড পয়েন্ট নামটা খুবই কমন, যার পেছনে রয়েছে কোনো না কোনো আত্মহত্যার কাহিনী। এই পয়েন্টের পেছনে কী কাহিনী রয়েছে সেটা জানার চেষ্টা করিনি, তবে সমুদ্রপৃষ্ঠ থেকে 2700 মিটার উচ্চতায় একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদ, তার মাঝখানে এই রকম রাস্তা শরীর কিংবা মনে রোমাঞ্চ সৃষ্টি করার জন্য যথেষ্ট। রাস্তার একপাশে এই রকম অতল খাদ, দেখেই পা শিরশির করবে। আর ওই সামনে রয়েছে হচ্ছে সুইসাইড পয়েন্ট, ওখান থেকেও দেখা যায়, কিন্তু ওখানটায় না গাড়ি পার করা একটু সমস্যা। শুধু পাহাড়ের গঠনটা দেখুন, মানে মনে হচ্ছে যে কোনো সময় ভেঙে চুরে পড়ে যাবে। আর দূরে সব পাহাড়গুলোতে সূর্যের শেষ আলো পড়ে এখন অন্যরকম রং ধারণ করেছে, লালচে রং ধারণ করেছে। পাহাড়ের মাথায় বরফ জমে আছে, আর আকাশের মেঘগুলোও সাদাটে আর লালচে হয়ে আছে। আর শুধু রাস্তার দেখুন কীভাবে গিয়েছে, একদম খাড়াই। ওটা তো পুরো ল্যান্ডস্লাইড জোন, উপর থেকে যে কোনো সময় পাথর এই নিচে পড়তে পারে, নিচে পড়ে সব ভেঙে টেঙে নিয়ে ঢুকে যাবে। ওই রাস্তাটা কীরকম সরু, এখানে একদম ওয়ার্নিং দেওয়াই রয়েছে যে যে কোনো সময় পাথর পড়তে পারে, ল্যান্ডস্লাইড জোন। যে লেভেলের হাওয়া চলছে না, আমি তো রাস্তার একটা ধার দিয়ে যাচ্ছি, হাওয়া যেন আমাকে আরও বেশি খাদের দিকে ধাক্কা দিচ্ছে। এখানকার মাটির গরম দেখে মনে হচ্ছে সদ্য এখানে ল্যান্ডস্লাইড হয়েছে। কতটা যাব আর যাব, ধসে টসে না পড়ে যায়। বাপরে কি জায়গা! এই খতরনাক রাস্তায় বাসও চলছে।
পাখির চোখে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই সুইসাইড পয়েন্ট, তার আশেপাশের দৃশ্য। এখানে না চারিদিকে ইলেকট্রিক তার রয়েছে, ওইদিকে রয়েছে হাই টেনশন তার, ওপরে তার রয়েছে। এবার খালি চোখে তার দেখা যাচ্ছে, কিন্তু ড্রোন যখন যাচ্ছে না, ও হয়তো ওর ক্যামেরা তার ডিটেক্ট করতে পারলো না। বাই চান্স যদি তারের কাছে এসে যায়, হাই টেনশন তারের কাছে, বাস তাহলে তো গেল। এই হচ্ছে সুইসাইড পয়েন্ট। সবাই এখানে দাঁড়িয়ে সেলফি তুলছে, ভিডিও করছে, অনেক বাইকার এসছে সামনে। দেখবার দেখুন শুধু বাইকারদের ভিড় কীরকম, সবাই এখানে এই যে সানসেট না সেটাকে শ্যুট করছে, আর রাস্তার আশেপাশে সব বাইক লাগিয়ে দিয়েছে। এখানে একটু ডিফিকাল্ট গাড়ি বের করা, এটা পাথর ছুটছে কেন এভাবে? ए भाई नीचे पत्थर मत फेंको, लोग चलते हैं नीचे। নিচে লোক চলতে হয়, নিচে রাস্তা হয়। रोड है नीचे ना, पत्थर मत फेंको। টাইম কত এখন? রাত 10:18। ওই সুইসাইড পয়েন্ট দেখে এসে সন্ধ্যা হয়ে গেছিলো, কোথাও যায়নি, ঠান্ডাও লাগছিল। এসে বসে বসে ব্লগ এডিট করছিলাম, কারণ দীর্ঘদিন ভিডিও না আসলে তখন আবার দর্শকদের অভিযোগ করবে ব্লগ কেন আসছে না। তো ব্লগ এডিট করতে করতে মোটামুটি রাত 10টা 15 বেজে গেল। তো খাওয়ার একটা ব্যাপার তো রয়েছে, রাত্রিবেলা খিদেও পেয়ে গেছে। তা আমি আর নিচে যাইনি, বললাম যে ওপরে খাবার দিয়ে দিতে। এখানে আর কি সব কিছু খাবার দাবার সাজিয়ে দিয়েছে। যোগীজিও আমাদের সাথে আছে। যোগীজি ওপেন কিজিয়ে क्या क्या देखते खाने में दिया है आज? ওই হয়ে এটা তো আমার ভীষণ পছন্দের চিকেন পকোড়া। এই হোটেলটায় চিকেন পকোড়া পাওয়া যায়, গরম গরম আছে। তুলে আপাতত খাওয়া শুরু করি। গরম গরম ভাত, চিকেন কারি, আলু সেদ্ধ, ডাল, রুটি। এখানে একটা তথ্য দিয়ে রাখি, যারা আপনারা স্পিতি ভ্যালি প্যাকেজে আসছেন না, সেক্ষেত্রে কিন্তু চিকেন আপনাদের ডেলি থাকবে। থাকবে তো? ডেলি চিকেন থাকবে, চিকেন, ভাত, ডাল, রুটি, সবজি সবই থাকবে। চিকেন না খেলে ডিম বা পনির থাকবে, অল্টারনেট থাকবে। তবে এই যে চিকেন পকোড়া, এটা কিন্তু সাইড ডিশ, মানে এটা কিন্তু এক্সট্রা, এটা কিন্তু আলাদা করে আর কি আমরা নিয়েছি। মুড়িও খাচ্ছিলাম, তারপর দেখলাম না, মুড়ি খেতে খেতে আলু সেদ্ধ দেখে না মনটা একটু অন্যরকম হয়ে গেল, ইমোশনাল হয়ে গেলাম। তো একটু ভাত চেয়ে নিলাম। তো এই ভাত দিয়ে, আলু সেদ্ধ দিয়ে আর চিকেন দিয়ে খেয়ে নেবো। সময় পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টি আর প্রকৃতি সব কিছুই মানে ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে। 8ই জুন 2025 সকাল, সময় সকাল 8:30। সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, যে হোটেলে আছি এদের রেস্টুরেন্টে। তো ব্রেকফাস্টের আইটেম যা আছে তা হচ্ছে যে আলুর পরোটা আর সেই সঙ্গে আচার, আর আমি নিয়েছি হচ্ছে ব্রেড বাটার। ব্রেকফাস্ট পর্ব শেষ করে আবার আমরা বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে, যেটা গতকাল আমরা দেখিনি এখানে এসে, সেটা হচ্ছে কল্পার চিনি ভিলেজ, মানে কল্পা গ্রাম, সেটাকেই চিনি ভিলেজ বলা হয়, মানে তার আরেকটা নাম। তো ওইটা দেখে তারপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্যে। কালকে যদি আরেকটু বেলা থাকতো তাহলে আবার কালকে আমরা এই গ্রামটা দেখে নিতে পারতাম। কল্পা জায়গাটা না একটু ছোট জায়গা, একটু ঘিঞ্জি, আর তার মধ্যে অনেক কিছু সেট আপ রয়েছে। তো স্কুল রয়েছে, অফিস রয়েছে, বাড়ি ঘর রয়েছে, সব কিছু রয়েছে। আমরা যে চিনি ভিলেজে যাবো না, গাড়ি আমাদেরকে ওইখানে নামিয়ে দিল। এবার একটু রাস্তা আছে, হেঁটে যেতে হবে। চিনি ভিলেজ দেখে এসে আমরা আবার এখান থেকে গাড়িতে উঠবো। কল্পার এটা হচ্ছে চিনি ভিলেজ। চিনি ভিলেজও অনেক হোমস্টে রয়েছে। এখানকার বাড়িঘর না পুরনো ধাঁচের। শহরের পরিকাঠামো একদিকে, এখানকার পরিকাঠামো একদিকে। এখানে কিন্তু এখনও দেখুন সমস্ত কাঠের বাড়িঘর রয়েছে, একতলা দোতলা। এই জায়গাটা আসলে গ্রামের একটা ছোঁয়া পাবেন। শতদ্রু নদীর উপত্যকায় কিন্নর জেলার ছোট্ট এই গ্রাম কল্পা। মূলত কিন্নরী জনগণ এই গ্রামে বসবাস করেন, যাদের অধিকাংশই হিন্দু কিংবা বৌদ্ধ ধর্মের। কল্পাতে অনেক মন্দির হিন্দু এবং বৌদ্ধ দেবদেবীকে উৎসর্গ করা হয়েছে। কল্পা মূলত বিখ্যাত তার আপেল বাগানের জন্য। আপেল এখানকার প্রধান অর্থকারী ফসল। ঔপনিবেশিক এবং প্রাক ঔপনিবেশিক আমলে এই কল্পা চিনি গ্রাম নামেও পরিচিত ছিল। এই গ্রামে দেখার মতো রয়েছে একটি বৌদ্ধ মঠ, যার নাম হুবালানকার, যার পরিকাঠামোতে রয়েছে তিব্বতীয় শৈলীর প্রভাব। এটা হচ্ছে কল্পা মনাস্ট্রি, এখন যেখানে এসে পৌঁছেছি। কিন্তু মনাস্ট্রির এখন গেট বন্ধ, কখন খুলবে জানি না। আর এই মনাস্ট্রির একটু কাছেই রয়েছে, এই 2-3 মিটার হাঁটা পথ, ওটা হচ্ছে নারায়ণ নাগিনী মন্দির। এটাও কিন্তু কল্পার চিনি গ্রামের একটা মন্দির। আমি আগেই বলেছি, কল্পা হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু হিন্দু আর বৌদ্ধ, মানে ভারতবর্ষীয় তিব্বতীয়, এই দুটো কিন্তু ভাবধারার প্রচলন বা ভাবধারার সংমিশ্রণ কিন্তু সব জায়গায় দেখতে পাবেন। এখানকার মানুষের মধ্যে, এখানকার কালচারের মধ্যে, এখানকার সমস্ত রকম যে স্থাপত্য তার মধ্যে। চিনি গ্রামের পথে ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছালাম এই গ্রামের চণ্ডিকা দেবীর মন্দিরে। চণ্ডিকা কিন্নরের শক্তিশালী দেবী। মন্দিরের সামনেই রয়েছে কিন্নর কৈলাস। সূর্য উদিত হলে প্রথম আলো এই মন্দিরে এসেই পড়ে। যখন মন্দিরে এসে পৌঁছাবো মন্দির বন্ধই পাবো। মন্দির বন্ধ, কিন্তু দেবীর দর্শন হয়ে গেল আলটিমেট। কল্পার চিনিগ্রাম এই মন্দিরে পৌঁছানোর পর যখন দেবী দর্শন হলো না, তখন হয়তো মনের মধ্যে কোথাও হতাশা আসতে পারে। এই মন্দিরে আসার পর প্রকৃতি বলুন বা আধ্যাত্মিকতা বলুন আপনাকে হতাশ করবে না। কেন করবে না আপনাকে দেখাই আপনাকে। এই হচ্ছে মন্দিরের সামনে, আমরা এসেছিলাম হচ্ছে এই দরজা দিয়ে। এবার এই চৌকাঠ থেকে বেরিয়ে বা এখানে দাঁড়িয়ে
যদি সামনের দিকে তাকাই তাহলে কিন্তু কিন্নর কৈলাস দেখা যায়। আর এই সকালে আবহাওয়াটা একটু ভালো, এখন মেঘটা কেটে গিয়েছে, কিন্নর কৈলাসের দর্শন হচ্ছে। আমি দেখাচ্ছি আমার ক্যামেরা আপনাদেরকে কিন্নর কৈলাস। এখানকার মেন আকর্ষণ হচ্ছে এখানকার প্রকৃতি আর সেই সাথে কিন্নর কৈলাস দর্শন। এইটা ছবি আঁকা, এইটাই কিন্তু হচ্ছে ওই কিন্নর কৈলাস, যেটা একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি ক্যামেরা জুম করে। চিনি ভিলেজ থেকে ফেরার পথে আমরা এখানে একটু এসে আর কি ওই আমাদের ড্রাইভার সাহেব একজনের সঙ্গে দেখা করবে, ওনার পরিচিত, তার জন্য এখানে বসেছিলাম। তো হোটেলের যে মালিক রয়েছেন তিনি আমাদেরকে এরকম আর কি কিন্নরের যে টুপি, সেই টুপি পরিয়ে আর কি সম্মান জানালেন। কল্পা থেকে আবারও পথ চলা শুরু হিমাচলের অ্যাডভেঞ্চারাস রোড ধরে নাকোর পথে। যে গল্প শোনাবো স্পিতির পরবর্তী অর্থাৎ চতুর্থ পর্বে। আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করার সঙ্গে সঙ্গে ট্রাভেল উইথ কৌশিকের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করে নেবেন নতুন গল্পের আপডেট পেতে, যার লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেই সঙ্গে দেওয়া রয়েছে এই ট্রিপের খরচ, আইটেনারি এবং যোগাযোগের পিডিএফ লিঙ্ক।